এ কি, হাড়ি তো দেখছি একেবারে ফাঁকা, হাড়িতে তো কোনো পানি নেই, পানি নিয়ে আসেনি। রমিশা, ওই রমিশা, কোথায় গেলে? একটু এদিকে এসো তো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্বামী, বলুন আমাকে কেন এত তাড়াহুড়া করে ডাকলেন? কি হয়েছে? আপনার কোনো সমস্যা? ঘরের হাড়িতে একটু পানি নেই, তুমি কি পানি নিয়ে এসে রাখতে পারো না? এখন তাড়াতাড়ি যাও, পানি নিয়ে আসো। মাফ করবেন স্বামী, আমার মনে ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি আপনার জন্য পানি নিয়ে আসতে। আপনি চিন্তা করবেন না, বসুন, এক্ষুনি চলে আসবো। রমিশা তার স্বামীকে এইরকম কথা বলে হাতে একটি হাঁড়ি নিয়ে নলকূপের দিকে যেতে লাগলো পানি আনার জন্য। এরপর রমিশা নলকূপের কাছে পৌঁছে গেল, কিন্তু প্রথম প্রথম সবই ঠিক ছিল। রমিশা যখন নলকূপের দিকে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ কলটি নিজে নিজে চলতে লাগলো আর একটি হাঁড়ি পানিতে ভরতে লাগলো। এরপর সেইখানে অদ্ভুত একটি জিনিস এসে রমিশার সামনে দাঁড়ায়। রমিশা অদ্ভুত জিনিসটিকে দেখে ভয় পেতে লাগলো। তোকে দেখে আমার অনেক ভালো লাগলো। আজকে আমি তোর গানের রক্ত খেয়ে তোকে মেরে ফেলবো। এরপর সেই নলকূপের আত্মাটি রমিশার কাছে চলে আসলো আর আস্তে আস্তে রমিশার গাড়ের রক্ত খেয়ে যাচ্ছিল। রমিশা ব্যথার জন্য অনেক ছটফট করছিল, কিন্তু সেই আত্মাটি রমিশার পুরো রক্ত খেয়ে সেইখানে অদৃশ্য হয়ে চলে যায় আর রমিশা মাটিতে পড়ে যায়। এরপর সকালবেলায় রমিশার বাড়িতে রমিশার লাশ। রমিশার স্বামী বুঝতে পারছিল না যে রমিশার সাথে এইসব কিভাবে ঘটলো, তাই সে মনের দুঃখে তার স্ত্রীর জন্য কান্না করতে লাগলো। আর সন্ধ্যার আগে আগে রমিশার স্বামী রমিশার লাশকে আগুনে পুড়িয়ে দেয়। রমিশার লাশ দেখে রমিশার স্বামী একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল, সে একেবারে একা। এর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায় আর একেবারে অন্ধকার নেমে আসলো। আজা আজা, জলদি জলদি শিকার আজা, কোন দিক থেকে আজকে শিকার আসবে? আজা আজা, জলদি জলদি আজা। আর এইরকম ভয়ানক ডাক পাশের ঘরের বুড়িমা শুনছিল। বুড়িমা বুঝে উঠতে পারছিল না এইরকম ভয়ানক ভাবে কে ডাকছে। এইরকম ডাক শুনে বুড়িমা বলল, এই ভয়ানক ডাকটি মনে হচ্ছে আমার ঘরের পেছনের নলকূপ থেকে আসছে। জানলা দিয়ে গিয়ে দেখতে হবে। এরপর বুড়িমা চলে যেতে লাগলো তার রান্নাঘরে দেখতে এইরকম ভয়ানক আওয়াজটি কোথা থেকে আসছে। বুড়িমা তার রান্নাঘরের জানলা দিয়ে যে অদ্ভুত জিনিসটি দেখলো, সেই অদ্ভুত জিনিসটিকে দেখে বুড়িমার হুঁশ উড়ে গেল। এরপর বুড়িমা সেইখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো। বুড়িমা তার জানলা দিয়ে দেখতে পেল অদ্ভুত একটি আত্মা ডাকাডাকি করছে তার শিকারের জন্য। এই অদ্ভুত আত্মাটি আমাদের নলকূপের কাছে কোথা থেকে আসলো? যেটাই হোক গ্রামবাসীদেরকে জানাতে হবে, আর না হলে গ্রামবাসী মানুষদের অনেক ক্ষতি হয়ে যাবে। কাল সকালবেলায় রমিশার স্বামীকে জানাতে হবে যে তার স্ত্রীকে একটি আত্মা মেরে ফেলছে। এরপর বুড়িমা সকালবেলায় সবকিছু বলতে লাগলো। বুড়িমা সব ঘটনাই খুলে বলছিল, নলকূপে কিভাবে পানি পড়ছিল, কিভাবে কলসটা ভরছিল, আর আত্মাটি অনেক ভয়ানক ভাবে ডাকাডাকি করছিল। এইরকম ভয়ানক কথা শুনে তখন রমেশ বলল, তাহলে আমার স্ত্রীকে এই অদ্ভুত জিনিসটি মেরে ফেললো, এখন এই অদ্ভুত জিনিসটিকে কিভাবে দৌড়াবো? তাহলে শোন, এই গ্রামকে যদি বাঁচাতে চাস তাহলে রোহিতপুর জঙ্গলে যা। সেই জঙ্গলে একটি কবিরাজ আছে, তাকে নিয়ে আয়। কবিরাজই পারবে গ্রামকে বাঁচাতে। হ্যাঁ বুড়িমা, তুমি একেবারে সত্যি বলেছ, একটি কবিরাজই পারে গ্রামকে বাঁচাতে, ওই আত্মাটিকে দূর করতে। আমি এক্ষুনি যাচ্ছি রোহিতপুর জঙ্গলে, তুমি চিন্তা করো না। এইরকম কথা বলে তখন রমেশ জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়াচ্ছিল রোহিতপুর জঙ্গলে যাওয়ার জন্য। এরপর রমেশ দৌড়াতে দৌড়াতে কবিরাজ মশাইয়ের কাছে পৌঁছে যায়।
এই কি, কে তুমি বাবা? এভাবে কেন ক্লান্ত বোধ করছো? কি হয়েছে তোমার? এইরকম কথা শুনে তখন রমেশের স্ত্রীর সাথে যে সব ঘটনা ঘটেছিল সব ঘটনা কবিরাজ মশাইকে খুলে বলতে লাগলো। কিভাবে তার স্ত্রীকে মেরে ফেলেছিল, কিভাবে তার স্ত্রীর গাড়ির রক্ত পান করেছিল, এইসব সব ঘটনা কবিরাজ মশাইকে খুলে বলছিল। আর এই সব ঘটনা শুনে তখন কবিরাজ মশাই বলল, কি বলছিস এইসব? সে এভাবে যদি 10টি মানুষের রক্ত খেয়ে নেয় তাহলে অনেক শক্তিশালী হয়ে যাবে। চল তাড়াতাড়ি তোদের গ্রামে। এরপর রমেশ তাদের গ্রামে কবিরাজ মশাইকে নিয়ে যেতে লাগলো। আর তারা যেতে যেতে একেবারে সন্ধ্যা নেমে আসলো। এরপর রাত্রে বেলায় যখন নলকূপে কবিরাজ মশাই গিয়েছিল সেই অদ্ভুত আত্মাটি তাকে আক্রমণ করে বসে। এরপর কবিরাজ মশাইকে আত্মাটি বলে, এই সামান্য আঘাতে মাটিতে পড়ে গেলে আর তুই এসেছিস আমাকে মারতে? তোকেও আমি আমার শিকার বানিয়ে দেব। আত্মার মুখে কবিরাজ মশাই এরকম কথা শুনে অনেক রেগে যায়। এরপর কবিরাজ মশাই সেই আত্মাটিকে আক্রমণ করে আর নিজের কাছে টেনে নেয়। নিজের কাছে এনে শরীরের ভেতর ঢুকিয়ে কবিরাজ মশাই অনেক শক্তিশালী হয়ে যায় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর সেই গ্রামের মানুষ আর গ্রামটি সবকিছুই আগের মতো ঠিক হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইলেরই তাই এতটা প্রফেশনাল হয়নি, আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।